নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো বাসনে হাত না লাগিয়ে বাসন মেজে দেখেছেন? কাঠের ফার্নিচারের মধ্যে আপনারা কি কখনো টুথপেস্ট দিয়ে দেখেছেন? কি হতে পারে? তালার মধ্যে তেল দিয়ে দেখেছেন কি হয়? ছোট্ট সাইজের সূচের মধ্যে আপনারা কিভাবে খুব সহজে সুতো পরাবেন? ব্রাশের মধ্যে আপনারা কি কখনো মোজা পরিয়ে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। এখন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা ভাজা করি দেখবেন ভেন্ডি থেকে এইভাবে করে বিজল পদার্থ বেরোতেই থাকে, যেটা কিনা সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা সামান্য লেবুর রস দিয়ে দেবেন, তারপর কিছু সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন খুব সহজে ভেন্ডির যে বিজল পদার্থ থাকে সেটা কিন্তু চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, দুষ্টুমি করে দেখবেন আমাদের বাড়ির বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচারের মধ্যে আঁকিবুকি আঁকতে থাকে, যার কারণে আমরা অনেক সময় রেগে গিয়ে বাচ্চাদের বকাঝোকা করতে থাকি। তো আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন। কি করবেন? আপনারা নিয়ে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট, সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এখানে আমি একটা পুরনো ব্রাশের মধ্যে সামান্য জল দিয়ে নিয়েছিলাম। তো এই ব্রাশটা দিয়ে আলতো হাতে এইভাবে আপনারা যে দাগটা থাকবে কালার পেন্সিলের তার মধ্যে ঘষে দেবেন। দেখবেন দাগটা কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই আপনাদের উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার একটা কাপড় জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। নিয়েছি একটা তালা চাবি। আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি, তবে এমন বেশ কিছু তালা থাকে যেগুলো হয়তো খুব বেশি ব্যবহার করা হয় না। বাড়িতে রেখে দিলে অনেক সময় দেখা যায় জং বা মরচে পড়ে গেলে আমরা কিন্তু সহজেই এই তালাটা খুলতেও পারি না, লাগাতেও পারি না। তখন বাজার থেকে আবারও নতুন তালা কিনে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করবেন, নিয়ে নেবেন সামান্য সর্ষের তেল। যেখানে চাবিটা লাগান তালার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবেন, চাবির মধ্যেও কিছুটা লাগিয়ে দেবেন। তারপর এইভাবে একটু আপনারা ভেতরে নাড়াচাড়া করতে থাকবেন। যদি দেখেন জং বা মরচে থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে সর্ষের তেল দেওয়ার কারণে। কিছুটা তেল আমি লকের জায়গাটাতেও লাগিয়েছি। তারপর আপনারা দেখবেন যে তালাটা আপনাদের লাগাতে অসুবিধা হচ্ছিল, কোনোভাবে খুলতে পারছিলেন না, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা শাড়ি। আমরা প্রত্যেকটা মহিলারাই শাড়ি কম বেশি পরে থাকি, তবে যে শাড়িগুলো থাকে যেগুলোর মধ্যে দেখবেন একটু জরির কাজ, চুমকির কাজ বা স্টোন বসানো থাকে, সেই শাড়িগুলোতে যদি কোনোভাবে একটু খাবারের দাগ লেগে যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করি বাড়িতেই ধুয়ে পরিষ্কার করার। তবে সমস্যা কি হয়, এই ধরনের যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে যদি এইভাবে আমরা ঘষতে যাই শাড়ির মধ্যে যে জড়ি, চুমকি বা স্টোনের কাজগুলো থাকে সহজেই কিন্তু উঠে যায়, যেহেতু ব্রাশের সামনের অংশটা অনেকটাই ধারালো থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন একটা পুরনো মোজা। মোজাটার মধ্যে আপনারা ব্রাশটাকে এভাবে ঢুকিয়ে দেবেন, তারপর মোজাটা এভাবে মুড়িয়ে দেবেন। এবার যদি আপনারা এই শাড়িগুলোর মধ্যে ব্রাশটা এভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন ব্রাশের যে ধারালো ভাবগুলো থাকে সেটা কিন্তু কোনোভাবেই শাড়ি বা জামা কাপড়ের মধ্যে লাগবে না, যার কারণে আপনাদের যে শাড়ির মধ্যে জড়ি, স্টোন বা চুমকির কাজটা থাকে সেটা কিন্তু কোনোভাবেই উঠে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কুকারে রান্না বান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। বিশেষ করে ডাল জাতীয় কোনো কিছু রান্না করলে অনেক সময় দেখবেন সিটি ঠিকভাবে পড়ে না, বেশ কিছুটা খাবার সিটি বেয়ে বেরিয়ে আসে। এতে করে প্রেশার কুকারটাও নোংরা হয় আর রান্নাটাও ঠিকভাবে হয় না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি, আর যেহেতু মুগ ডাল আমি এখানে দিয়েছি তাই আগেই ভেজে নিয়েছিলাম। কিছুটা আমি মটরশুঁটি আর গাজর দিয়েছি, পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন। তারপর প্রেশার কুকারটা আপনারা গ্যাসের মধ্যে বসাবেন। দেখবেন যেহেতু বাটিটা একটু ভারী ধরনের তাই কিন্তু সিটিটাও ঠিকভাবে পড়বে আর খাবারটা যেটা রান্না করবেন সেটাও কিন্তু ঠিকভাবে হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে দরকারি বেশ কিছু কাগজপত্র থাকে, বিশেষ করে ডাক্তারি প্রেসক্রিপশন বা অন্যান্য যদি কোনো কাগজপত্র থাকে একসাথে গুছিয়ে রাখার জন্য আমরা অনেকেই দেখবেন এই ধরনের কোনো না কোনো পিনের ব্যবহার করি বা অনেকেই স্টেপলারের ব্যবহার করি, যাতে করে একসাথে গোছানো থাকে, হারিয়ে না যায়, যখন প্রয়োজন হয় আমরা সহজেই খুঁজে পেয়ে যাই। তবে সমস্যা কি হয়, এই ধরনের পিনগুলো যদি হাতের কাছে না থাকে বা স্টেপলারও হয়তো হাতের কাছে নেই,
সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন। আমি এখানে একটা বড় সাইজের সেফটি পিন এইভাবে লাগিয়ে নিচ্ছি। যদি হাতের কাছে আপনাদের কোনো পিন বা স্টেপলার না থাকে, কাজ চালানোর মতো, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর যখন স্টেপলার থাকবে বা হাতের কাছে যদি পিন থাকে, সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোনো জলের মধ্যে এইভাবে করে মিষ্টি রেখে দেখেছেন? কি হতে পারে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি মিষ্টি জাতীয় কোনো না কোনো জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় দেখবেন ডাইনিং টেবিলের মধ্যে বা কিচেন স্ল্যাবের সাইড করে যদি রেখে দিই, দেখা যায় পিঁপড়ে ধরে যায়। মিষ্টি জাতীয় কোনো কিছু রাখলেই কিন্তু এই সমস্যা দেখা দেয়। তাছাড়াও অনেক সময় যদি ফ্রিজে রাখতে ভুলেও যায়, সেক্ষেত্রেও মিষ্টি খারাপ হয়ে যায়। তো আপনারা একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দেবেন, যে পাত্রে মিষ্টি থাকবে এইভাবে করে রেখে দেবেন। এতে করে কি হবে, যেহেতু জলের পাত্রের মধ্যে রাখা হয়েছে, মিষ্টিটা খারাপ হবে না আর পিঁপড়েও ধরবে না। আর অবশ্যই ওপর থেকে একটা ছিদ্রযুক্ত কোনো পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আশা করছি টিপস। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের রসুন। রান্নাবান্না করার জন্য রসুনের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। তবে যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই, সহজে কিন্তু ছাড়াতে পারি না। অনেক সময় নখের মধ্যে ব্যথাও হয়ে যায়। তবে যখনই বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন, কি করবেন, একটা কৌটো বা জার নিয়ে নেবেন, তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেবেন। আমি এখানে কিছুটা গোটা ছোলা নিয়েছি, আপনারা এখানে মটর বা কাবলি চানারও ব্যবহার করতে পারেন। তারপর কৌটোটাকে এইভাবে আপনারা কিছু সেকেন্ড ঝাঁকিয়ে নেবেন, তাহলেই দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু অনেকটাই আলগা হয়ে ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে রসুনের খোসাগুলো ছেড়ে এসেছে। এবার যদি দেখেন এক দুটো রসুনের খোসা লেগে রয়েছে, সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে আলতো হাতে টেনে নিলেই দেখবেন সেই খোসাগুলোও কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। যখনই আপনারা বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন, এই পদ্ধতিতে যদি ছাড়ান, খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, নখের মধ্যে ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি দুটো পলিথিন। পলিথিনটা কি করব, হাতের মধ্যে এইভাবে পরে নেব। চাইলে আপনারা এইভাবে পেঁচিয়ে গিঁট দিয়ে দিতে পারেন, বা চাইলে আপনারা এভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকেও দিতে পারেন, যাতে করে পলিথিনটা কোনোভাবে হাতে থেকে খুলে না যায়। ঠিক একইভাবে অন্য হাতেও একটা পলিথিন পরে রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে আটকে দিলাম। কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাসনপত্র আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ধুয়ে থাকি। তবে ডাইরেক্ট যখন আমরা বাসন ধুই, দেখবেন ভিম সাবান, ভিম জেল হাতের মধ্যে লেগে যায়। অনেকেরই দেখা যায় হাতের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়। তাছাড়াও হাত কেটে গেলে বাসন মাজতে অনেকেরই কিন্তু সমস্যা হয়। কেন কি, অনেকেরই বাড়িতে সাহায্য করার মতো কেউ থাকে না, তখন কিন্তু নিজেদেরই কাজ করতে হয়। তো আপনারা দুটো হাতের মধ্যে এভাবে যদি পলিথিন পরে তারপর বাসনটা মাজেন, দেখবেন কোনো রকমের সমস্যা হবে না। ডাইরেক্ট বাসনে হাত দিতে হবে না, সাবান, জেল কোনো কিছুই লাগবে না। তবে আমি এইভাবে বাসন মাজছি বলেই যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি প্রয়োজন হয় এইভাবে বাসন মাজতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তবে পলিথিনগুলো যেগুলো পরবেন, সেগুলো হাতের তুলনায় একটু বড় নেবেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো বাসনটা মেজে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আমি পলিথিনগুলো হাতের থেকে খুলে আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাসনগুলো সুন্দরভাবে মেজে নেওয়াও হয়ে গেছে, আর হাতের মধ্যে কিন্তু একটুও সাবান, জেল বা জল কোনো কিছুই লাগেনি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো জামা কাপড় মেলার ক্লিপের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমরা যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই, সহজে কিন্তু পরাতে পারি না, এতটাই সূচটা ছোট থাকে। সেক্ষেত্রে আপনারা জামা কাপড় মেলার যে ক্লিপ থাকে সেগুলো নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন একটা ইলেকট্রিক্যাল তারের টুকরো। তারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, ইউয়ের মতো করে মুড়িয়ে নিতে হবে, আর জায়গাটা কিন্তু একদম সরু করতে হবে, যেহেতু ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবো। ক্লিপের মধ্যে এইভাবে আটকে দেবেন। যদি মনে হয় তারটা খুলে যাবে, সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা সেলোটেপের টুকরো দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন টাইট মতো আটকে থাকবে। তারপর কি করবেন, যে ছোট্ট সাইজের সুচটা থাকে সেটা প্রথমে তারের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। তারপর যে সুতোটা রয়েছে সুচে না পরিয়ে কি করবেন, যে তারের ইউয়ের মতো ছোট্ট অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এবার সুচটা ধরে যদি এইভাবে টেনে নেন, তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা খুব সহজে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা এর আগে কখনো বেলন চাকি ছাড়া রুটি বেলে দেখেছেন, তাও আবার একটা প্লেটের সাহায্যে? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা প্লেট,
আমি আগে থেকে লেচি বানিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। বেশ কিছুটা আটার গুঁড়ো মাখিয়ে তারপর প্লেটের এই উল্টো সাইডে এইভাবে করে দিয়ে দিলাম। তারপর নিয়ে নিয়েছি আরও একটা প্লেটটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আমি ঘোরাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ করার পর একবার প্লেটটাকে তুলে দেখে নেব যে এর মধ্যে আর আটার গুঁড়ো লাগবে কি না। রুটির ওপরে কিছুটা আটা গুঁড়ো এইভাবে করে দিয়ে দিচ্ছি, দুটো সাইডেই কিন্তু কিছুটা করে আটার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে প্লেটটাকে এইভাবে করে দেওয়ার পর হাতের সাহায্যে চাপ দিয়ে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব। তাহলেই দেখবেন রুটিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে প্লেটের ব্যবহার করেছি, আপনারা চাইলে থালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রুটিটা কিন্তু আরও বড় হবে। আশা করছি রুটি বেলার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন।